সেই এলাকার বাড়ি, এটা আমি বলেছি সম্পর্ক ছিল। একটা জিনিস জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে সন্ত্রাসীরা ইন্ডিয়াতে নাকি তারা আশ্রয় থাকে, বিভিন্নভাবে আশ্রয় থাকে। ভারতকে এমন কিছু আপনি দিয়েছেন যা সে আপনার কখনো বলতে পারবেন। শব্দ তোমরা আজ পর্যন্ত বলো নাই ফিলিস্তিনিদের পক্ষে। তোমরা বিদ্রোহ বেদনার কবি। জ্বলে না থাকে, লালবাতি জ্বলে থাকলেই কিন্তু বিদ্যুৎ বিল উঠতে থাকবে। বিদ্যুতের জন্য হাহাকার ছিল। আমি যখন যে তার ভাই কেন এরকম করলো, আমি প্রশাসনকে আহ্বান করব যে তাকে আইনের আওতায় নিয়ে আসা হোক এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হোক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাস যে যেখানে বসে আজকের ভিডিও দেখুন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আপনারা যে শিরোনামটুকু দেখেছেন তার বিস্তারিত বিষয়বস্তু আপনারা দেখতে পারবেন এবং সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রিয় দর্শক, আপনারা জানেন এমপি খুন হয়েছেন ভারতে, তার মেয়ে এখনো কান্না জড়িত হৃদয় বিদারক ঘটনা। তিনি বলেছেন এক টুকরো মাংস হলেও আমার বাবার জানাজা পড়তে চাই। তাদের শাস্তি দাবি জানিয়েছেন এবং অন্যদিকে যে কসাই মাংস কেটেছেন 80 টুকরা করেছেন তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি 5,000 টাকার বিনিময়ে এই মাংস টুকরা করেছেন। অন্যদিকে বিএনপি কে বলেছেন পররাষ্ট্রমন্ত্রী, বিএনপি তাদের যে কর্মকাণ্ড সেগুলো খুবই ঠিক না। তারা ফিলিস্তিনের পক্ষে কোনো কথা বলেনি। নেতানিয়াহুর গ্রেপ্তার দাবি জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং যতই বড় নেতা হোক, যেই হোক, সেনাপ্রধান হোক, পুলিশের সাবেক আইজিপি হোক, তাদেরকে প্রোটেকশন দেবেন এবং তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। অন্যদিকে বিএনপির আরেক বক্তব্য বলেছেন সাদা চামড়াকে রাষ্ট্র আলাদা করতে চায়, তার জবাব চেয়েছেন। আসলে সব মিলিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা দেখুন এবং বেশি বেশি করে শেয়ার করুন। আমরা চাই বাংলাদেশে সুন্দর একটা রাষ্ট্র। আমাদের যে এখন আর্থিক দুরবস্থা, আমাদের যে জনগণ তারা যেন শান্তি থাকতে পারে, এটাই হলো আমাদের মূল উদ্দেশ্য। আমাদের জনগণ চাই শান্তি এবং যে দ্রব্যমূল্য বৃদ্ধি সেগুলো নিয়ে স্বীকার করছেন আমাদের সাধারণ সম্পাদক। তবে যাই বলেন, আমরা যে গরিব দুঃখী মানুষ, যেগুলো দিনমজুর, তারা আমরা যারা প্রবাসী সবাই কিন্তু কষ্টে আছে এই সময়ে। এর মাঝে রাজনৈতিক বিভিন্ন আলাপ আলোচনা, বিভিন্ন কিছু নিয়ে কিন্তু দেশের কোনো উন্নয়ন হয় না, এই ধরনের অনেক কথা বিভিন্ন জায়গায় বলেছেন। চলেন আজকে সবকিছু ভিডিও আমরা একসাথে দেখে এবং সেই সাথে বেশি বেশি করে শেয়ার করি। একজন দায়িত্ববান লোক, তো আমি ওনার প্রতি সম্মান রেখে বলতে চাই যে আপনারা যেহেতু মিডিয়ায় কাজ করেন, ওনার ভাইয়ের যে ঘটনাটা, যে এটা শুধু আমার বাবার নিয়ে ঘটনাটা, ব্যাপারটা এরকম না। আপনারা দেখবেন যে কালকে সময় টিভিতে নিউজ হয়েছে গতকালকে, যে কারোর হাত নেই, কারোর পা নেই, কারোর কোমরে কিডনিতে কোপ, এরকম নাকি বিভিন্ন সময় মানুষের নাকি এভাবে সে হত্যা করার চেষ্টা করেছে, অনেকে প্রাণে বেঁচে গিয়েছে। তাহলে তো এই ধরনের অপকর্মের সাথে সে অনেক আগে থেকে লিপ্ত। তাহলে তার আপন ভাই সে কি কিছুই জানতো না? তার ভাই এই কাজের সাথে লিপ্ত, এরকম কাজ করে, তার কি জনপ্রতিনিধি হয়ে একটা দায়িত্ব নেওয়া উচিত ছিল না? কোনো একটা স্টেপ গ্রহণ করা উচিত ছিল না? আমার কথা হচ্ছে সে তো একদম দায়িত্ববান লোক, সে আমার বাবার সমতুল্য। আপনারা তাকে ডেকে জিজ্ঞেস করেন যে তার ভাই কেন এরকম করলো। আমি প্রশাসনকে আহ্বান করব যে তাকে আইনের আওতায় নিয়ে আসা হোক এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হোক তার ভাই কেন এত বড় পাপ কাজের সাথে লিপ্ত। আমার বাবাকে নির্মমভাবে টুকরো টুকরো করে হত্যা করা হয়েছে, আর তার ভাইকে এখনো পর্যন্ত আইনের আওতায় নিয়ে আসা হয়নি কেন? এর বিচারও আমি চাই। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। একটা সময় আমার বাবা ছিল কাউন্সিলর। আমার বাবা তখন এই কালীগঞ্জের প্রত্যেকটা মানুষ জানে যে আমার বাবা খুব ভালো ফুটবল ক্রিকেট খেলতো। সে মাগুরা, নড়াইল, বিভিন্ন জায়গায় সে খেলতেও যেত। ঢাকায়ও সে অনেকবার খেলা করতে গেছে। তো আমরা যেটা জানি যে সেও কোটচাঁদপুর থেকে এখানে আসতো ক্রিকেট খেলতে, ফুটবল খেলতে। ওই সময় খেলা কেন্দ্রিক একটা সম্পর্ক ছিল যে বন্ধু আর কি, ক্রিকেট খেলতে, ফুটবল খেলতে মাঝে মাঝে কোটচাঁদপুর থেকে এখানে আসতো। এটাই তার সাথে সম্পর্ক। তাছাড়া ব্যবসা বাণিজ্য এই টাইপের তার সাথে কোনো সম্পর্ক আছে বলে আমার জানা নেই। যদি থাকতো সম্পর্ক তাহলে তো আমি বলেই দিতাম। আমি তো এই বিষয়টা আগে ক্লিয়ার করেছি। আরেকটা কথা আমি আপনাদের উদ্দেশ্যে করে একটু বলতে চাই যে এখন যে ব্যক্তিটার কথা আসছে, যে আখতারুজ্জামান শাহীন, যে ব্যক্তিটার কথা, এখন যে আসামিগুলো অ্যারেস্ট করা হয়েছে তারা নিজে মুখে স্বীকার করছে যে আমাদের সাথে টাকার কন্ট্যাক্ট হয়েছে, আমাদেরকে বলেছে 5 কোটি টাকা দিবে, আমরা কন্ট্যাক্টে তার সাথে ডিলিং করছে যে আমরা মারবো। আমরা প্রফেশনাল, তার মানে তারা প্রফেশনাল, তারা এই কাজই করে। তারা এই কেন মারছে, কি করছে, কেন করতে হবে, এই বিষয় সম্পর্কে তাদের কোনো আইডিয়া নেই।
তারা কোনো কিছু জানেই না, তারা স্পষ্ট স্বীকার করছে যে আমরা জানি না, আমরা টাকা দিছে, আমরা কাজ করছি। কে টাকা দিছে, কে করতে বলছে? আখতারুজ্জামান শাহীন বলছে আমাদেরকে করতে, তাদের বক্তব্য এটা। এখন আমার বক্তব্য হচ্ছে যে আসামিরা যদি এই ধরনের বক্তব্য দিয়ে থাকে তাহলে আমাদের সবার আগে উচিত কি, যেটা আইনের ভাষায় উচিত, যে আখতারুজ্জামান শাহীন যার কথা আসছে মূল পরিকল্পনাকারী, তাকে অ্যারেস্ট করা, তাকে আইনের আওতায় নিয়ে আসার পর তার কাছে জিজ্ঞাসাবাদ করা হোক। জিজ্ঞাসাবাদ করার পরে আমি তো বলেছি আগে যে সুষ্ঠু তদন্ত করা হোক, তার স্বীকারোক্তি নেওয়া হোক, সে কেন করছে, সেটা কি রাজনৈতিক ইস্যু, সেটা কি ব্যবসায়িক কিছু ইস্যু, যেটাই হোক সুষ্ঠু তদন্ত করা হোক। আমি রাজনৈতিক কোনো বিষয় আছে বলে আমি মনে করি না, তবে আমি এটা মনে করি যে যারা এই ধরনের নিউজ করছে বিষয়টাকে ডাইভার্ট করার চেষ্টা করা হচ্ছে, হয়তো হতেও পারে রাজনৈতিক কোনো ইস্যু, সেই জিনিসটাকে এখন ঘুরাই দেওয়ার জন্য ব্যবসায়িকভাবে নিয়ে যাওয়া হচ্ছে। এটাকে বলে মেন্টালিটি ডাইভার্ট করা, মানুষের মনটা অন্যদিকে নিয়ে যাওয়া। হতেই পারে আমার বাবা পলিটিক্যাল রাজনীতি করে, এই এলাকা এতদিন ধরে রাজনীতি করছে, হতে পারে না রাজনৈতিক কোনো ইস্যু, সেই জিনিসটাকে ঘোরানোর জন্য যারাই চক্রান্ত করে আমার বাবার এত বড় নির্মমভাবে হত্যা করেছে, তারা তো এখন এই বিষয়টাকে ঘোরানোর জন্য ব্যবসায়িক কেন্দ্রিক ভিন্ন পথ অবলম্বন করতেই পারে। বাঁচার জন্য মানুষ কি না করে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। ওকে অ্যারেস্ট করেন, অ্যারেস্ট করার পরে রাজনীতিক কি ব্যবসায়িক ইস্যুটা ধরে তুলে আসুক, কিন্তু এখন যদি বিষয়টাকে অন্যভাবে নিয়ে যাওয়া হয় তাহলে তো আমার এই কথা বলতে আমি একদম দ্বিধাবোধ করব না যে রাজনীতিক কোনো বিষয় হতে পারে, সেটাকে অন্যভাবে ডাইভার্ট করা হচ্ছে। আমার বাবা এই জনপদে এতদিন ধরে রাজনীতি করছে, আপনারা কখনো এই এলাকার মানুষ সহ আপনারা খোঁজখবর করে নিয়ে দেখেন আমার বাবা কেমন মানুষ, আমার বাবা মানুষের সাথে কত আপন। আমার বাবা যদি প্রিভিয়াস এরকম করে থাকতো তাহলে আপনারা আগে কেন রিপোর্ট করেননি? আমার বাবা এতদিন ধরে এই জনপদে রাজনীতি করছে, এমন কোনো নিউজ আপনারা করে আমার বাবার ইমেজ ক্ষুণ্ণ করার চেষ্টা করবেন না, কারণ আপনারা জানেন সাংবাদিক ভাইরা যে রাজনীতি করলে বিভিন্ন ধরনের মানুষ থাকে, বিভিন্ন ধরনের মন্তব্য করে, কিন্তু এটা সিচুয়েশন অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য তো করতে পারে। সে কি বলছে যে তার সাথে কি জন্য সেই ঘটনাটা ঘটেছে? আমি তো নিজেও বলতে পারছি না যে কেন সেই ঘটনা ঘটিয়েছে। আমি তো চাই সুষ্ঠু তদন্ত। রিমান্ডে নেওয়া হলো ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে হত্যার পর কেটে টুকরো টুকরো করার ঘটনায় জড়িত জিহাদ হাওলাদার ওরফে কসাই জিহাদকে। ভারতের বারাসাতের আদালত 12 দিনের রিমান্ড মঞ্জুর করেছে তার। এই বিষয়টি নিশ্চিত করেছে আদালতের পাবলিক প্রসিকিউটর শান্তবাবু। আমানুল্লাহ সাহেব এমপি, বাংলাদেশের রেপুটেড লোক, ওনাকে নিউটাউনের একটা আবাসনে খুন করা হয়েছে এবং নৃশংসভাবে খুন করা হয়েছে, সেটার তদন্ত চলছে। আজকে জিহাদ বলে একটা আসামি বা বনগা থেকে অ্যারেস্ট হয়েছে, তাকে আনা হয়েছে, তাকে প্রোডাকশান করা হয়েছে এবং তাকে 14 দিনের পিসি চালে কোর্ট 12 দিনের পিসি সিএম কোর্ট অ্যালাউ করেছে। পিসি চার উদ্দেশ্য হচ্ছে যে অন্যান্য আসামিদের অ্যারেস্ট কে কোথায় থাকে, কে ছিল এটা জানার জন্য, সঙ্গে কিছু আর্মস ট্রান্সপোর্ট যেগুলো ইউজ হয়েছে সেগুলোকে রিকভারি করবার জন্য পুলিশ 14 দিন পিসি চেয়েছে। আমাদের ল্যান্ডের সিজিএম সাহেব ওটাকে 12 দিন অ্যালাউ করেছেন, 12 দিন বাদে ওকে আবার প্রোডাকশন করা হবে। কী ডেভেলপমেন্ট হলো সেদিকে জানা যাবে, সেটার জন্য পিসি চাওয়া হয়েছে। কে জড়িত আছে, তারা কোথা থেকে কীভাবে খুন হলো, টোটালটাকে নেবার জন্যই পিসি চাওয়া হয়েছে। সেটা ওকে দিয়েই ওর কাছ থেকে বের করা হবে, আশা করে বের করা যাবে সে আশা করছি। আর সেই জন্যই পিসি বের নেওয়া হয়েছে। কেন জেসি চলে গেলে তো পুলিশের ইন্টারভিউশনের স্কোপ থাকছে না, না চাইলে পুলিশকে পিসি নিতে হবে, পুলিশ কাস্টডি নিয়ে ওকে ইন্টারগ্রেট করলে অনেক কিছু মিলে। আমার নাম শান্তবাবু, আমি পাবলিক প্রসিকিউটর। স্থানীয় সময় শুক্রবার বেলা 11টার দিকে উত্তর 24 পরগনার বারাসাত আদালতে তোলা হয় জিহাদকে। 14 দিনের পুলিশি রিমান্ড চাওয়া হয় তার, তবে আদালত 12 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে বৃহস্পতিবার রাতে জিহাদকে গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ সিআইডি। কলকাতার কাশীপুর থানার অন্তর্গত ভাঙ্গরের কৃষ্ণমাটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জিহাদ স্বীকার করেছেন এই হত্যাকাণ্ডের কথা। আখতারুজ্জামানের নির্দেশে তিনি সহ 4 জন এমপি আনোয়ারুল আজিমকে নিউটাউনের ফ্ল্যাটে শ্বাসরোধ করে হত্যা করেন। শরীর থেকে সব মাংস আলাদা করে কিমা করা হয়, তারপর তা রাখা হয় পলিথিনে। এরপর মরদেহের অংশগুলো ফেলা হয় কলকাতা ও আশেপাশের এলাকায়। এদিকে পশ্চিমবঙ্গ সিআইডি বলছে 24 বছর বয়সী জিহাদের বাড়ি বাংলাদেশের খুলনা জেলার দিঘিলিয়ার বারাকপুর গ্রামে। তার বাবার নাম জয়নাল হাওলাদার। অবৈধভাবে মুম্বাইয়ে বাস করতেন জিহাদ। তিনি পেশায় মুম্বাইয়ের শীর্ষ কসাই। সিআইডি আরও জানায় 2 মাস আগে জিহাদকে কলকাতায় নিয়ে আসে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক আখতারুজ্জামান শাহীন। অন্যদিকে এখন পর্যন্ত আজিমের মরদেহের কোনো অংশ উদ্ধার করা যায়নি, তবে তা খুঁজতে এবার মাঠে নেমেছে স্থানীয় ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ। নিউজ ডেস্ক, বানু টিভি। লাল বাতিতে যেন জ্বলে না থাকে, লাল বাতি জ্বলে থাকলেই কিন্তু বিদ্যুৎ বিল উঠতে থাকবে। বিদ্যুতের জন্য হাহাকার ছিল,
আমি যখন 96 সালে সরকার গঠন করি মাত্র 1600 মেগাওয়াট, আমরা বাড়িয়েছিলাম 4300 মেগাওয়াটে। বিএনপি 2001-এ আসলো, আবার তা কমে গেল, তখন 3200 মেগাওয়াট। সেই জায়গা থেকে শুরু করে আজকে আমরা বিদ্যুৎ উৎপাদন বাড়িয়েছি, কিন্তু উৎপাদন বাড়ানোর সাথে সাথে মানুষের বিদ্যুৎ ব্যবহারও তো বেড়ে গেছে। এখন তো মানুষ আর লাকড়ি চুলা রাঁধে না, গ্যাস ব্যবহার করে অথবা ইলেকট্রিক রাইস কুকারে রান্না করে। সেই সাথে মোবাইল ফোন, ল্যাপটপ, টেলিভিশন, এই সবার হাতে মোবাইল ফোন তো আওয়ামী লীগ সরকারই তুলে দিয়েছে। বিএনপির আমলে মাত্র একটা ব্যবসা ঢাকা চট্টগ্রাম ছাড়া চলতো না। একটা মোবাইল কিনতে 1,30,000 টাকা লাগতো, ফোন করলে ধরলে 10 টাকা, করলে 10 টাকা। আজকে সবার হাতে হাতে মোবাইল ফোন আওয়ামী লীগ সরকার তুলে দিয়েছে। আজকে আধুনিক প্রযুক্তি, ডিজিটাল সিস্টেম সারা বাংলাদেশে আমরা করেছি। ঢাকা শহর ঘরে বসে বিদেশেও কাজ করে পয়সা উপার্জন করা যায়। এই যে বিদ্যুৎ অতিরিক্ত ব্যবহার হচ্ছে, সেখানে আমার অনুরোধ থাকবে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হন। ঘর থেকে বেরোলে সুইচ অফ করে রাখবেন। চার্জারগুলি লাল বাতিতে যেন জ্বলে না থাকে, লাল বাতি জ্বলে থাকলেই কিন্তু বিদ্যুৎ বিল উঠতে থাকবে। আমরা কিন্তু প্রচুর ভর্তুকি দিতে হয়। কেন এই ভর্তুকি দেওয়া লাগবে? যে যতটুকু ব্যবহার করবেন ততটুকু আপনাকে বিল শোধ দিতে হবে। উৎপাদনের খরচটা আপনাকে অবশ্যই দিতে হবে, নইলে আপনি বিদ্যুৎ পাবেন কোত্থেকে? কিন্তু সেখানে আপনাকে সাশ্রয়ী হতে হবে যাতে বিল কমে। পানির বিল যাতে কমে, ওই কল ছিঁড়ে রেখে ওই কাপড় কাচ্ছেন, অথবা কেউ দাড়ি শেভ করছেন, অথবা কেউ দাঁত মাজছেন, সেটা করবেন না। তার জন্য মগ ব্যবহার করেন, বালতির পানি ব্যবহার করেন, যেন পানির অপচয় না হয়। মনে রাখবেন, আপনি যত অপচয় করবেন আপনার তত বেশি বিল বাড়বে। কাজে সেদিকে আপনি যদি বিল কমাতে চান আপনাকে সাশ্রয়ী হতে হবে। সেইভাবে আমরা কষ্ট করে দিচ্ছি, উৎপাদন করে দিচ্ছি, কিন্তু সেই সাথে সাথে ব্যবস্থা করতে হবে। বর্জ্য ব্যবস্থাপনায় আপনাদের সহযোগিতা দরকার। যেখানে সেখানে যত্রতত্র ময়লা না ফেলা, নির্দিষ্ট জায়গায় ফেলা, এবং সিটি কর্পোরেশনকে এটাই বলবো যে নির্দিষ্ট জায়গায় ফেলে সেই ময়লাগুলির জন্য সংগ্রহ করে সেগুলি যথাযথ ব্যবস্থাপনা করা, যাতে শহরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। সামনে কোরবানির ঈদ আসবে, আমাদের আরেকটা অনুরোধ, যেখানে সেখানে পশু কোরবানি দেবেন না। তাতে প্রত্যেকটা জায়গা নষ্ট হয়, আবর্জনা হয়। সেই ক্ষেত্রে আমার সিটি কর্পোরেশন না, সারা বাংলাদেশেই আমার এটা নির্দেশ রয়েছে, এবং আমি এটা আরও উদ্যোগ নেব যে প্রত্যেক জায়গায় কোরবানির জন্য, পশু কোরবানির জন্য আধুনিক প্রযুক্তি সম্পন্ন। বিদ্রোহ বেদনার কবি, যৌবনের কবি কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি। জাতীয় কবির জন্মতিথিতে আমরা যে কবিকে বঙ্গবন্ধু প্রতিবেশী দেশ থেকে স্বাধীনতার পর বাংলাদেশে এনেছিলেন, এবং বঙ্গবন্ধুর পরিকল্পনায় তার মৃত্যুর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই সবুজ চত্বরে তাকে সমাহিত করে। আজকের এই দিনে আমরা বলতে চাই যে আমরা মুক্তিযুদ্ধে বিজয়ী হয়েছি বঙ্গবন্ধুর নেতৃত্বে, কিন্তু সেই বিজয়কে সুসংহত করা এখনো আমাদের অনেক কাজ বাকি। বিজয়কে সুসংহত করার পথে বিএনপির পৃষ্ঠপোষকতা, বাংলাদেশের কিছু সাম্প্রদায়িক অশুভ শক্তি এরা তৎপর। আমরা আজকের এই দিনে আমাদের অঙ্গীকার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা সাম্প্রদায়িকতার বিষ বৃক্ষকে সমূলে উৎপাদিত করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ব, এবং সেটাই হবে নজরুলের প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি
নিবেদনের সার্থকতা। কিছু সময় আগে বিএনপি থেকে বলা হয়েছে যে কাজী নজরুল ইসলাম তাদের আন্দোলনের বাতিঘর, যখনই বিএনপি গণতন্ত্রের কথা বলে তখনই তাদেরকে জেলে প্রেরণ করা হয়, নির্যাতন করা হয় এবং কারা দণ্ড দেওয়া হয়। এই বিষয়ে আপনার মত? কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীকে জেলে পাঠানোর এজেন্ডা আমাদের নেই। যে দুর্বৃত্ত অগ্নিসন্ত্রাস খুন করে, অস্ত্র ব্যবসা করে, অপরাধীকে অপরাধের মানদণ্ডে তাদের জেল জুলুম হয়, তাদের বিরুদ্ধে মামলা হয়, এখানে কোনো বিএনপি বা কোনো দলের ব্যাপারে আমরা নির্বাচনের পর নতুন করে আমরা কোনো চিন্তাভাবনা করিনি। কাউকে নির্যাতন করব, জেলে পাঠাবো রাজনৈতিক দলের। কিন্তু রাজনৈতিক দলের কেউ যদি অপরাধ করে থাকে, এই যে 28শে অক্টোবরের যে মামলা, 28শে অক্টোবর তারা কি না করেছিল, এইসবের সাথে যারা জড়িত তারা রাজনৈতিক নেতা বা কর্মী নয়, এরা হচ্ছে দুর্বৃত্ত। এই দুর্বৃত্তদের শাস্তি করতেই হবে জনস্বার্থে। ইসলাম প্রতিষ্ঠা করবেন, আল্লাহর আইন প্রতিষ্ঠা করবেন। আরে বেটারা, একটি শব্দ তোমরা আজ পর্যন্ত বলো নাই ফিলিস্তিনিদের পক্ষে। তোমরা কাপুরুষ নেতানিয়াহুর সহযোগীতে রূপান্তরিত হয়েছে, এদের মুখোন্মোচিত হয়েছে, এদেরকে চিনে রাখো। ফিলিস্তিনে কিভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে সেটা কিন্তু গোপন থাকছে না। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সব জায়গায় কিভাবে মানুষের আহাজারি, ছোট্ট শিশুকে বুকে নিয়ে মায়ের আহাজারি, বাবার আহাজারি, সেগুলো দেখলে স্থির থাকা যায় না। আমি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের চিফ প্রসিকিউটরকে ধন্যবাদ জানাই যে তিনি নেতানিয়াহুকে গ্রেপ্তার করার জন্য কোর্টের সামনে উপস্থাপন করেছেন। আমরা এই দাবিকে সমর্থন করি। নরওয়ে সহ বেশ কয়েকটি দেশ তারা ঘোষণা করেছে যে বেশ কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে এবং অন্যান্য পর্যায়ে তারা বলে আসলে গ্রেপ্তার করা হবে। বেঞ্জামিন নেতানিয়াহু এখন শত্রুতে রূপান্তরিত হয়েছে। তার পলিটিক্যাল সার্ভাইভালের জন্য সে যুদ্ধটাকে প্রলম্বিত করছে। এখন নেতানিয়াহুর উদ্যত্ত এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে মার্কিন যুক্তরাষ্ট্রের কথাও সে শুনে না। যারা ইসলামের জন্য মায়া কান্না করে, বিএনপি এবং জামাত, ফিলিস্তিনিদের পক্ষে একটি শব্দ আজ পর্যন্ত বলে নাই। কারণ তারা নাকি তাদেরকে কেউ নাকি কোলে করে ক্ষমতায় বসিয়ে দিবে। কারণ কেউ কেউ অসন্তুষ্ট হতে পারে, সেজন্য ফিলিস্তিনিদের পক্ষে একটি শব্দ বলে নাই। ওরা কিভাবে মানুষের দেশের স্বার্থ রক্ষা করবে, যেখানে মানুষের যে দাবি, বিশ্বময় মানুষের দাবি, যেটির পক্ষে সমগ্র পৃথিবী আজকে সোচ্চার। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রও বলছে যে যেভাবে ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনী যেভাবে বর্বরতা চালাচ্ছে সেটি কখনো সমর্থনযোগ্য নয়, এটি মার্কিন যুক্তরাষ্ট্রও বলেছে। অথচ আমাদের বিএনপি জামাত কিছু বলে না, চুপ। খালি সরকার নামানোর জন্য মির্জা ফখরুল সাহেব সকালবেলা এক কথা, বিকেলবেলা এক কথা, কিন্তু মুখ দিয়ে কখনো ফিলিস্তিনিদের পক্ষে কোনো কথা বের হয় না। আর জামাতে ইসলাম, ওনারা নাকি যে ইসলাম প্রতিষ্ঠা করবে, আল্লাহর আইন প্রতিষ্ঠা করবেন। আরে বেটারা, একটি শব্দ তোমরা আজ পর্যন্ত বলো নাই ফিলিস্তিনিদের পক্ষে। তোমরা কাপুরুষ এবং তোমরা কোনো বক্তব্য না দিয়ে বিএনপি এবং জামাত ইসরায়েলের দোসরে রূপান্তরিত হয়েছে।
আর বাইতুল মোকাররমে দেখবেন কোনো একজন পীর সাহেব মাঝে মধ্যে সমাবেশ করে, নির্বাচনের আগে বিরাট বিরাট সমাবেশ করেছে, একটি সমাবেশ ফিলিস্তিনিদের পক্ষে করেনি। ইসলামী দল, বিভিন্ন ইসলামী দল তারা একটি বড় সমাবেশ কিংবা মিছিল এই ফিলিস্তিনিদের পক্ষে করে নাই। ন্যাশনাল ক্রিমিনাল কোর্টে চিফ প্রসিকিউটর নেতানিয়াহুকে গ্রেপ্তার করার জন্য যে দাবি উপস্থাপন করেছেন সেটির পক্ষে বাংলাদেশের পূর্ণ সমর্থন রয়েছে। ক্ষমতার মোহে যারা ফিলিস্তিনিদের পক্ষে একটি শব্দ বলে নাই, এই বিএনপি, জামাত সহ অন্যান্য কিছু দল যারা ফিলিস্তিনিদের পক্ষে একটি শব্দ বলে নাই, তারা ইসরায়েলের দোষরে রূপান্তরিত হয়েছে, নেতানিয়াহুর সহযোগীতে রূপান্তরিত হয়েছে, এদের মুখোন্মোচিত হয়েছে। এদেরকে হোসেন সহ রাজবন্দীদের মুক্তির দাবিতে এই অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় দুদু বলেন, কে নতুন রাষ্ট্র করার দাবি করেছেন তা বলতে হবে। এর সাথে দেশের সার্বভৌমত্বের প্রশ্ন জড়িত বলে দাবি করেন দুদু। কর্মসূচিতে বক্তারা দাবি করেন, সাবেক সেনাপ্রধান আজিজকে যে নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকা, এটি দেশের জন্য, একটি বাহিনীর জন্য লজ্জার। তারা বলেন, সাবেক পুলিশ প্রধানের অবৈধ সম্পদ ক্রোক করার আদেশ দিয়েছে আদালত। এই দুজনই সরকারের প্রশ্রয়ে এইসব অপকর্ম করেছে বলে অভিযোগ তাদের। বলেন, এমন লোককে এমপি বানানো হয়েছে যাকে প্রতিবেশী দেশে খুন করা হয় স্বর্ণ চোরাচালানের ভাগ বাটোয়ারা নিয়ে। ইতিমধ্যে বাংলাদেশের রাস্তাঘাট, বন্দর সবকিছু একটি পার্শ্ববর্তী দেশকে দিয়ে দিয়েছে। আপনি নিজেও স্বীকার করেছেন, ভারতকে এমন কিছু আপনি দিয়েছেন যা সে আপনাকে কখনো বলতে পারবে না। তাহলে সাদা চামড়া বলতে আপনি কাদেরকে মিন করেছেন? কে আপনার কাছে দাবি করেছে আর সাদা চামড়ারা নতুন রাষ্ট্র বানাতে চাচ্ছে? এই কথাটি আপনাকে পরিষ্কার করতে হবে। আপনি পদত্যাগ করে বিরোধী দলের সঙ্গে আলোচনা করে একটি সুস্থ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ রক্ষা করার জন্য একটি সরকার, জনগণের হাতে ক্ষমতা, জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেন। ইন্ডিয়াতে নাকি তারা আশ্রয় থাকে, বিভিন্নভাবে আশ্রয় থাকে। বেআইনি অর্থের সাথে বেআইনি ব্যক্তির মিশ্রণ ঘটে খুব দ্রুত, এবং আমরা তারই পরিণাম আমরা দেখতে পাচ্ছি। এই যে আনোয়ারুল আজিম আনার, ওবায়দুল কাদের সাহেব বলে ফেললেন যে দেখুন তার এলাকায় অত্যন্ত জনপ্রিয়তা ছিল, এই কারণে করা হচ্ছে। আরে আপনার একটা এলাকার মাফিয়া যদি সেখানে কিছু হতে চায়, আর সেখানে যদি সরকারি স্টেট যদি তাকে নিরাপত্তা দেয়, কোনো ভদ্রলোক সেখানটায় মানে নিজেকে এমপি ক্যান্ডিডেট ঘোষণা করতে পারবে না। এটাই হচ্ছে সত্য কথা। আমরা বাংলাদেশে যাদেরকে মাফিয়া বলে চিনি, যে সমস্ত এমপি এবং অন্যান্য নেতাদেরকে, সেখানে আর ওই দলেরই আর কোনো ভদ্রলোক সেখানে দাঁড়াতে পারেনি, সেখানে রাজনীতি করতে পারে না। যা ঘটনা এখন আমরা জানতে পারছি, আমরা কোনোদিন নামই শুনিনি, পরে জানতে পারছি যে খুলনার বা ওই অঞ্চল বা খুলনা বিভাগের বিভিন্ন অঞ্চলের অত্যন্ত ভয়ঙ্কর রকমের একজন মাফিয়া ব্যক্তি ছিল। সেই ব্যক্তি একটি দলের পাচ্ছে, নমিনেশন পেয়ে, তাও কি 3 বার। তারপরে তার মৃতদেহ টুকরা টুকরা অবস্থায় কলকাতার একটা ফ্ল্যাটের মধ্যে পাওয়া গেল। তো ব্যাপারটা হচ্ছে যে এটা হচ্ছে আরেকটি ঘটনা। এই ধরনের ব্যক্তিরা কি করে এমপি হতে পারলেন, এটা তো একটা সবচেয়ে বড় ঘটনা। আর ওইখানে এই যে মানে এত বড় একটা মার্ডার আপনার কলকাতায়, তো এখানে কিভাবে এটা সম্ভব হচ্ছে, কেন এটা সম্ভব হচ্ছে? আর এটা তদন্ত করে সঠিক জিনিস আসার আগেই হোম মিনিস্টার বলে দিলেন, না না না, এখানে ভারতের কোনো ইনভলভমেন্ট নাই। অর্থাৎ ঘোরার আগে গাড়ি জুড়িয়ে দিলেন। তো ঘটনাটা তো নিশ্চয়ই আরও বিভিন্ন কনফিউশন তৈরি হচ্ছে। সে যে টাইপের লোক হোক না কেন, তার অতীত পরিচয় বা সাম্প্রতিক যে পরিচয় যেটাই হোক, একটা তো অবৈধ সরকারের ডামি নির্বাচনের একটা সংসদ সদস্যের একটা সিল আছে তার পিঠে। তাহলে আরেকটি দেশে যখন যাচ্ছেন, তার পাসপোর্ট আছে, তার নিরাপত্তা, তার চলাচল, এটা কি সেই দেশের লোকরা করেনি?
যাচাই করেনি? সেখানকার গোয়েন্দা বাহিনী, সেখানকার প্রশাসন, সেখানকার পুলিশ টুকরো টুকরো হয়ে নাকি এখন, যেটা আজকেই খবরের কাগজে পড়ছি, বিভিন্ন খালে বিলে ফেলা হয়েছে, সেটা এখন অনুসন্ধান করা হচ্ছে। আর সন্দেহ করে যাকে ধরা হচ্ছে, বোম্বে থেকে ধরে নিয়ে আসা হয়েছে, কি যেন নাম, কি কসাই, কি যেন জাহিদ, হ্যাঁ। তাহলে এই ধরনের লোকরা ভারতে আশ্রয় পায় কি করে? আমরা শুনি বাংলাদেশের সব শীর্ষ সন্ত্রাসীরা ইন্ডিয়াতে নাকি তারা আশ্রয় থাকে, বিভিন্নভাবে আশ্রয় থাকে, যারা সেইখান থেকে বাংলাদেশে চাঁদাবাজি থেকে শুরু করে বিভিন্ন খুন জখমের সাথে ইনভলভমেন্ট রয়েছে। অনেকের নাম শুনছে এবং ধারাবাহিকভাবে পত্রপত্রিকায় উঠছে, গণমাধ্যমে উঠছে, সেটা আমার কথা নয়। সেখান থেকে তারা বাংলাদেশের জনপদের পর জনপদে তাদের অস্তিত্ব, তাদের প্রভুত্ব তারা জারি রেখেছে। এদের মধ্য থেকেই আবার কেউ কোনোদিন হয়তো এমপি হয়ে যাবে, যদি এই কর্তৃত্ববাদী শাসন থাকে, যদি এই এক নায়কোচিত শাসন থাকে, যদি এই দামি নির্বাচন আর মিডনাইট নির্বাচনের সরকার যদি থাকে, তাহলে এরাও নানাভাবে ম্যানেজ করে তারাও এসে আবার হয়ে যেতে পারে। সুতরাং আপনারা যারা আজকে নিজেদের শিক্ষা জীবনে মেধার প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়ে যারা বুয়েটে পড়েছেন, ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে পড়েছেন, মেডিকেল কলেজগুলোতে পড়েছেন, একটা যে সুশীল নাগরিক সমাজ বিকাশের যে একটা থাকে, একটি রাষ্ট্রের যে সম্ভাবনা থাকে বা রাষ্ট্রের যে একটা নিরাপত্তা থাকে, সেই নিরাপত্তা ভেঙে চুরে তছনছ। আপনার একজন মাফিয়াকে আপনাকে স্যার বলে ডাকতে হবে, কারণ সে এমপি হবে, সে উপজেলা চেয়ারম্যান হবে। একজন কিলারকে আপনাকে নমনম করতে হবে, কারণ সেখানে জনপ্রতিনিধিত্ব হবে। কারণ জনপ্রতিনিধিত্ব হওয়ার জন্য যে সুষ্ঠু নির্বাচন দরকার, সেই নির্বাচন তো একেবারে জাদুঘরে পাঠিয়ে দেওয়া হয়েছে। তাহলে প্রধানমন্ত্রীর কাছে জানতে চাই, কোন মানুষ, কোন সাথে আমরা, কোন দেশ আপনার কাছে পার্বত্য চট্টগ্রাম চায়? এখন কি মনে হচ্ছে আপনাদের? এই সরকার আরামে আছে? এই সরকার ভালো আছে? পরশুদিন 14 দলের সভা ডেকেছিলেন তিনি। সেই সভায় বক্তৃতা করবার সময় বলেছেন আওয়ামী লীগ কষ্টে আছে, এই সরকার সমস্যার মধ্যে আছে। কেন? বাহানা করেছেন আমি দেশের কোনো অংশ কারো কাছে বন্ধক দিয়ে বিক্রি করে ক্ষমতায় থাকতে চাই না। মানে একটা বেটি আর কি। আগে যেরকম বলেছিল ওরা আমার কাছে সেন্ট মার্টিন দ্বীপ চেয়েছিল, আমি দেই নাই। কারা বলেছে? মার্কিন যুক্তরাষ্ট্র নাকি সেন্ট মার্টিন দ্বীপ চায়। মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে সেন্ট মার্টিন দ্বীপ কেন, আমরা বাংলাদেশের 1 ইঞ্চি জমিও চাইনি। তারপরে আর সেই কথা বলিনি। এইবার কাহিনী তৈরি করেছে ওরা, এক সাদা চামড়ার লোক নাকি তাকে প্রস্তাব দিয়েছে ওই রাখাইনদের একটা অংশ নিয়ে আর পার্বত্য চট্টগ্রাম নিয়ে নতুন একটা খ্রিস্টান রাজ্য গড়ে তুলতে হবে, সেই প্রস্তাব তাকে দেওয়া হয়েছে। আমি প্রথম বলতে চাই, আমার দেশের মাটি নিয়ে কেউ আর একটা রাষ্ট্র করতে চায়, এরকম কথা যেই বলুক আমরা তার বিরুদ্ধে আছি। কিন্তু কে বলেছে? শেখ হাসিনা 3 বার নাকি 4 বারের প্রধানমন্ত্রী। ওই যে এক এমপি ছিল তথাকথিত 3 বারের এমপি, কলকাতায় গিয়ে পিনাকি ভট্টাচার্যের কথায় জয় বাংলা হয়ে গেছে। এই রকম তথাকথিত 4 বারের প্রধানমন্ত্রী। আচ্ছা যাই হোক, প্রধানমন্ত্রী তো উনি বটে, কত বড় দায়িত্ব গাড়িরুক্তি করেছেন, তার কাছে প্রস্তাবটা কে দিয়েছে? এক সাদা চামড়া বললে তো হবে না। চামড়া সাদা তো ব্রিটিশদেরও, ইউরোপিয়ানদের, কানাডিয়ানদের, জাপানিজদের। আর যদি কারো ধবল কুষ্ঠ হয়, এ তো পুরাই সাদা। কোন লোক, কোন সাদা চামড়ার লোক আপনাকে এই প্রস্তাব দিয়েছে সেটা বলতে হবে। উনি সেটা বলতে পারবেন না। এখানে মিডিয়ার যারা যারা আছেন তাদের কাছে আমি অনুরোধ করছি, আপনারা আপনাদের মালিককে বলবেন, আমি আমার পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে, এইখানে যারা এই সমাবেশের আয়োজন করেছেন তাদের পক্ষ থেকে, এরা যে দল করে
বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবার পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে জানতে চাই, কোন মানুষ, কোন সমাজ, আমরা কোন দেশ আপনার কাছে পার্বত্য চট্টগ্রাম চায়? কাহিনী বানিয়ে মনে করবেন কান্নাকাটি করব, আপনার দুঃখে সবার বোধহয় মন গলে যাবে, আপনাকে বলবেন না আপনিই থাকেন, আমরা সেই বান্দা নই। নিজের পিতার নাম করে এতগুলো বছর ধরে মানুষের সামনে খালি কেঁদেছেন আর ভোট চেয়েছেন, এখন আর সেটাও করতে পারেন না। আপনার নিজের চোখের পানি শুকিয়ে গেছে। শোক কতদিন থাকে বলেন তো? 40 বছর, 50। মাস্টার মাইন্ড মদতদাতার একটা বন্ধুত্ব সম্পর্ক ছিল, পাশাপাশি এলাকা বাড়ি, এটা আমি বলেছি সম্পর্ক ছিল। একটা জিনিস জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে একটা ঘটনা যখন ঘটে, একটা মার্ডার যখন হয়, মার্ডার ওয়েপেন এবং যে হত্যার শিকার হয় তার একটু কিছু না কিছু প্রমাণ পাওয়া যায়। আপনারা বাংলাদেশ সাইডে তদন্ত দল এবং কলকাতার সাইডে তদন্ত দল কোনো কিছুই পান নাই, আপনারা কি করে প্রমাণ করবেন যে এই লোকটা মারা গেছে, হত্যা শিকার হয়েছে? আর অপহরণের মামলাটা কেন হইছে? আপনারা তো ডিক্লেয়ার দিয়েছেন যে হত্যা শিকার হয়েছে, এটা প্রমাণ কি আছে আপনাদের কাছে? এটা প্রমাণ তো আমাদের কাছে আছে। আমি তো আপনার সে তথ্য উত্তর দেবো না। আমরা কি প্রমাণ পেয়েছি সেটা আপনাদেরকে আমরা জানাবো। আমরা তদন্তের স্বার্থে এখন বলছি না। প্রমাণ পেয়েছি বলেই তার নামে কলকাতায় মার্ডার মামলা রুজু হয়েছে। আর যেহেতু আমাদের দেশে এটি মামলাটা রুজু, আমাদের দেশে এই ঘটনাটা ঘটে, আমরা শুধুমাত্র 364 একটি মামলা রুজু হয়েছে, সেই মামলার তদন্তে আমরা যাচ্ছি। আর কলকাতাতেও এ ধরনের ঘটনা ঘটেছে, তারা নিশ্চয়ই পারিপার্শ্বিক সাক্ষ্য পেয়েছে, তারা সেখানে তারা মানে কিছু আলামত পেয়েছে, যার পরিপ্রেক্ষিতে তারা মার্ডার মামলা রুজু করেছে। এখন আমরা তদন্ত শেষ হোক, তদন্ত শেষ করে আপনাদের বলতে পারবো। একটা বিষয় একটু বলি, যে যেহেতু আসামিরা বলছে যে হুন্ডির টাকা নিয়ে সমস্যা ছিল, এবং সেই বিষয়ে একটু আগে আপনি উল্লেখ করেছেন আসামিরা বলছে যে ব্যবসা। কোন আসামিরা? না, আপনি বলছিলেন যে হুন্ডির টাকার এই নিয়ে আদান প্রদানে তাকে ব্ল্যাকমেল করতে চেয়েছিলেন। না, এটা আসামিরা টাকা নিয়ে আসার ব্যাপারে সেই ব্যাপারে কি কোনো আসামিদের সাথে তো আগে পরিচয় ছিল, এমপির কি কোনো যোগসাজশ ছিল কিনা? সে তো নিজে থেকে গিয়েছে ওইখানে কলকাতা। এটা তো আমি আরো কয়েকবারই বলেছি, এমপি সাহেবের সাথে মাস্টার মাইন্ড মদতদাতার একটা বন্ধুত্ব সম্পর্ক ছিল, পাশাপাশি এলাকা বাড়ি, এটা আমি বলেছি সম্পর্ক ছিল। এবং যে আর অন্যান্য যারা ছিল যে যে কাজটা তারা করেছে এক্সিকিউশনের পার্ট, তারাও তো পরিচিত, তারাও তো এক এলাকার বাড়ি। ধন্যবাদ। ভারতের মাটিতে মানে ভিন দেশে এই যে হত্যাকাণ্ডের শিকারটা হলো, এক্ষেত্রে কি শুধু বাংলাদেশিরাই মানে পরিকল্পনা করে ওই দেশের ঠান্ডা মাথায় এই উত্তর অনেকবারই বলা হয়েছে, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীও বলেছে, আমিও একাধিকবার বলেছি, এটা উত্তরটা পেয়েছেন। আমার মনে হয় আর উত্তর এখন দেওয়া বিভিন্ন গণমাধ্যম বলা হচ্ছে তার মাংস কিমা করে ফ্ল্যাশ করে দেওয়া হয়েছে, মাংস পাওয়ার সম্ভাবনা, হাড় পাওয়ার সম্ভাবনা আছে। আসলে কি কোনো কিছু আসলে আপনাদের লাগেজ এবং অন্যান্য জিনিসপত্র খোঁজার বিষয়, এটার সাথে আপনারা করবেন কিনা, অথবা ডিএনএ স্যাম্পলিং মিলানোর বিষয়? একটা হত্যাকাণ্ড ঘটনা ঘটার পরে তদন্তকারী কর্মকর্তার যা যা করা দরকার সবই করবে, তাই না? আর আরেকটা বিষয় যে আপনি কি বলছেন, আর এটা অনেক মিডিয়া গণমাধ্যমে অনেক ধরনের গল্প আসতেছে, অনেক ধরনের তথ্য আসতেছে, আমরা আপনাদের সাথে তথ্যটাও বিবেচনা করব। থ্যাংক ইউ। এটাই তো আমরা যাই আপনাদের তো মানে নিউজ থেকে বা বাংলাদেশি এবং ইন্ডিয়ান যারা নিউজ করছেন তাদের যে বিভিন্ন তথ্যপত্র তারা সংগ্রহ করছে আমাদেরকে, এটা আমাদের তদন্তে অনেক সহায়তা করবে।